নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের পরিসংখ্যানের অধ্যায় অর্থাৎ 17তম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলি সমাধান করে দেব। তার মধ্যে থেকে তোমাদের গতদিন 10 নাম্বার এবং 11 নাম্বার অঙ্ক, 17 অধ্যায়ের 10 নাম্বার এবং 11 নাম্বার অঙ্ক আমি অনুশীলনীর সমাধান করে দিয়েছিলাম। আজ আমি 12 নাম্বার অঙ্কটি দেখো তোমাদের সমাধান করে দেবো। কিন্তু 12 নাম্বার অঙ্কটি আছে একটি সৃজনশীল প্রশ্ন। তোমরা সবাই বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। যেহেতু আমি অঙ্কটি পুরোপুরি বোর্ডে তুলে রাখিনি, কারণ অঙ্কটা যদি বোর্ডে তুলতে যাই তাহলে অঙ্কে আমার বোর্ড শেষ হয়ে যাবে, আমি অঙ্ক করাবো কোথায়? এই জন্য আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা বইটি সামনে নিয়ে বসে পড়ো, বই দেখো, আমি শুধু সমাধান করে দেবো, কারণ বইতে তো তোমাদের প্রশ্ন আসছেই, আমার বোর্ডে তুলে রাখার কোনো যৌক্তিকতা নেই। তা সেক্ষেত্রে দেখো, এখানে আমাদের লেখা আছে কোনো বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ। এখানে নম্বর দেওয়া আছে 50 জন শিক্ষার্থীর, যেমন 76 মানে 76, 65, 98, 79, 64, এভাবে আমাদের 50 জন শিক্ষার্থীর 50টা নাম্বার দেওয়া আছে। এখানে আমাদের ক নাম্বারে কি বলল, প্রদত্ত তথ্যটির ধরন কীরূপ। এই যে তথ্যগুলো দেওয়া আছে এগুলি কোন ধরনের তথ্য? আমরা কিন্তু একদম প্রথম লেকচারে তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছিলাম যে এটা কোন ধরনের তথ্যগুলো। আমরা 2 ধরনের তথ্য সম্পর্কে তোমাদেরকে 3 ধরনের তথ্যই বলেছিলাম। একটি হলো বিচ্ছিন্ন, মূলত 2টি, একটি বিচ্ছিন্ন আর একটা অবিচ্ছিন্ন। এখন সেই বিচ্ছিন্নটাকে আবার আমি 2 ভাগে বিভক্ত করেছিলাম, বিচ্ছিন্ন শুধুই বিচ্ছিন্ন আর একটা বিচ্ছিন্ন গণসংখ্যা। বিচ্ছিন্নগুলোর ভিতরেই যদি গণসংখ্যা নিবেশন দেওয়া থাকে তখন এটাকে বলছিলাম বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। আর যদি শ্রেণী বিভক্তিকরণের মাধ্যমে অর্থাৎ শ্রেণীভুক্ত উপাত্ত দেওয়া থাকে তবে সেগুলিকে আমরা বলি কি অবিচ্ছিন্ন তথ্য বা বিন্যস্ত উপাত্ত, এতে বলে আসি। তাহলে এখানে আমাদের এই যে তথ্যগুলো এগুলো এলোমেলো, একটি কম একটি বেশি, একটি কম একটি বেশি, বিভিন্নভাবে ছড়ানো ছিটানো তথ্যগুলো দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কী বলবো? অবিন্যস্ত, মানে বিন্যস্ত না, মানে যেটাকে বলি বিন্যস্ত না মানে কি বিচ্ছিন্নভাবে ছড়ানো ছিটানো। তাহলে অবিন্যস্ত মানেই বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। তাহলে এটাকে আমরা সমাধানটা এরকম লিখব, প্রদত্ত তথ্যটির ধরন হলো অবিন্যস্ত, অর্থাৎ অবিন্যস্ত তথ্য। এরপর আরেকটি কথা বলে দেওয়া আছে, কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কী নির্দেশ করে। কোন একটি নিবেশনে যদি গণসংখ্যা নিবেশন দেওয়া থাকে তাহলে সেই শ্রেণীর বিপরীতে যে গণসংখ্যাটা দেওয়া থাকে তাহলে এই গণসংখ্যা দ্বারা কী বোঝানো হয়, এই কথাটা বলছে। তাহলে শ্রেণীর গণসংখ্যা দ্বারা কী বোঝানো হয়? আসলে ওই শ্রেণীতে কতগুলো তথ্য আছে বা কতগুলো মান আছে সেই মানের সংখ্যা নির্ধারণ করা হয় গণসংখ্যা দ্বারা। তাহলে কোনো একটি শ্রেণীতে কতগুলো মান আছে সেই মানের সংখ্যাগুলোকে নির্দেশ করা হয় কি দিয়ে? এই গণসংখ্যা দিয়ে। তাই এগুলিকে তোমাদের আমি মুখে বলে দিলাম ঠিকই, কিন্তু তারপরে আমি একটু লিখে দিই, তোমরা সাথে সাথে নোট আকারে লিখে নাও। লিখে দিলে তোমাদের জন্য একটু সহজ হবে। দেখো 12 নম্বর ক। আর এগুলো আমরা যা করছি সবই কিন্তু সমাধান, যার জন্য আমি এখানে ইচ্ছা করলে সমাধান কথাটা লিখেও রাখতে পারি তোমাদের সুবিধার্থে। আমি এখানে যতগুলো যাই করব সবই সমাধান। তাহলে 12 কতে এখানে কি দেওয়া আছে, প্রদত্ত তথ্যটির ধরন কীরূপ। তাহলে এখানে আমরা লিখি প্রদত্ত হলো এটি একটি অবিন্যস্ত উপাত্ত। শেষ আমার 12 প্রথম অংশের প্রশ্ন উত্তর শেষ। এবং দ্বিতীয় অংশ বলছে কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে। তার আমরা প্রশ্ন অনুযায়ী লিখি, প্রশ্নের সাথে তাল মিলিয়ে লিখি, তোমাদের মুখস্থ করার কোনো কিছু দরকার নেই। কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা এই পর্যন্ত লিখি, ওইটার পর কোনো নিবেশনে
একটি শ্রেণীর গণসংখ্যা এখানে বলছে কি গণসংখ্যা কি নির্দেশ করে, গণসংখ্যা নির্দেশ করে গণসংখ্যা নির্দেশ করে কথাটা পরে লিখি, গণসংখ্যা দ্বারা ওই শ্রেণীতে কতগুলো মান আছে তা, কতগুলো মান আছে বা কতগুলো মান থাকে, এখানে আছে লিখতে পারি অথবা থাকেও লিখতে পারো, আছে বা থাকে তা নির্দেশ করে। এই তো আমার যেভাবে প্রশ্ন চাইছে আমরা ঠিক সেভাবে উত্তরগুলো দেবো, বাড়তি কোনো কথা লেখার দরকার নাই। বাড়তি লিখলে অনেক কিছু লিখবে, এর জন্য যে মনে করো নাম্বার বেশি পাবে সেটা কিন্তু ভুল ধারণা। আমাকে যা চাবে আমি সেটাই দিব। তাহলে আমাকে যদি ওইটুকুই আমি সঠিক মতো উপস্থাপন করতে পারি তাহলে আমার এখানে ফুল মার্কস পাওয়া যাবে। তাহলে ক নাম্বারে তোমাদের মার্কস থাকে কত? 2। তাহলে এটুকু লিখতে পারলে এখানে 2 মার্কস কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবারে খ নাম্বারের জন্য দেখো আমরা করি। খতে কি বলছে? উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো। এখন গণসংখ্যা নিবেশন তৈরি করতে হলে আমরা জানি অবিন্যস্ত উপাত্তের আসলে সর্বনিম্ন তথ্যটি কত এবং সর্বোচ্চ তথ্যটি কত, এটা আমাদের জানা খুব জরুরি। এটি জানলে তাহলে সেখান থেকে আমরা বের করতে পারবো। এখানে আমরা যেহেতু শ্রেণীব্যাপ্তি কত নিব তা উল্লেখ করে দেওয়া নাই, এটা আমার ইচ্ছা, আমি যত খুশি তত নেব সেটিই হবে। আমার নিবেশন তৈরিতে যেটা নেব সেটি আমার হবে। যেহেতু এখানে আমাকে বলে দেয় নাই শ্রেণীব্যাপ্তি কত নিতে হবে বা শ্রেণী সংখ্যা কত, কোনো কিছুই উল্লেখ করে নাই, অতএব এটা আমার ইচ্ছা মতোই আমি নিতে পারি। যদি আমি শ্রেণীব্যাপ্তি মনে করো 5 ব্যবধান নেই, শ্রেণীব্যাপ্তি 5 নেই, তাহলে আমার শ্রেণী সংখ্যাটা বেড়ে যাবে। যদি আমি 10 ব্যবধান নেই তাহলে শ্রেণী সংখ্যাটা কমে আসবে। শ্রেণীব্যাপ্তি যদি আরও বেশি নেই তাহলে শ্রেণী সংখ্যা আরও কমে আসবে। কিন্তু এটা আমাকে দেখে বুঝতে হবে আসলে আমার কতটুকু নেওয়া উত্তম। আমরা কিন্তু একটা কথা বলছিলাম, আমাদের শ্রেণী সংখ্যা সাধারণত 10-এর ঘরে 10 পর্যন্ত থাকাটাই উত্তম এবং সর্বনিম্ন 5টি থাকা উত্তম। 5 থেকে 10-এর মধ্যে রাখতে পারলে আমাদের শ্রেণী সংখ্যা সবচেয়ে উত্তম। 10-এর বেশি যাওয়াটাই আমাদের জন্য একটু অঙ্কটা লেন্দি হয়ে যায়, মানে বড় হয়ে যায়, একটু সমস্যার সৃষ্টি হবে, অঙ্কটা আমাদের বেশি বড় হয়ে যাবে, যেটা নাকি আমাদের পরীক্ষায় আনসার করাটাও কঠিন হয়ে যাবে। কিন্তু বেশি নিলেও যে হবে না তা কিন্তু না, কিন্তু উত্তম হলো 5 থেকে 10টি শ্রেণীর মধ্যে আমাদের রাখাটাই উত্তম। তাহলে 5টি রাখবো না 10টি রাখবো, সেটা আমাদের নির্ভর করে কী দেখে? আমরা পরিসরটা দেখলে। অর্থাৎ এই যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলোর মধ্যে বা তথ্যগুলোর মধ্যে সর্বনিম্ন মান কত আর সর্বোচ্চ মান কত, এই দুটি যদি জানা থাকে তাহলে আমরা পরিসর বের করতে পারবো। আর পরিসর দেখে আমাদের কিছু টেকনিক আছে আমি দেখাচ্ছি, সেটা দেখে আমরা বুঝতে পারবো যেখানে আমার কয়টি শ্রেণী নেওয়া উত্তম আর কয়টি শ্রেণীর জন্য শ্রেণী তো আমার নেওয়া উত্তম। আমি বললাম 5 থেকে 10টি, তাহলে 5 থেকে 10টি শ্রেণী নিতে হলে আমাকে কত করে শ্রেণী ব্যাপ্তি নিতে হবে সেটা আমরা ওখান থেকে পরিসর দেখলে বুঝতে পারবো। দেখি আগে আমরা পরিসরটা নির্ণয় করে ফেলি। তাহলে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করা হলো। এখানে লিখি প্রদত্ত উপাত্তে সর্বনিম্ন মান কত? প্রদত্ত উপাত্তে এখানে সর্বনিম্ন মান আমাকে খুঁজতে হবে। 76, 65, 98, আমি দেখি 50-এর ঘর, 40-এর ঘরেও আছে, 30-এর ঘরে পেলাম 32, 30-এর ঘরে 32 পেলাম। এর চেয়ে ছোটো আছে কিনা আমরা একটা এক নজরে সব চেক করে আসি। 39 মানে 30-এর ঘরেই, 30-এর ঘরে 2টা পেলাম, তার মধ্যে সবচেয়ে কম পেলাম 32, 34ও আছে, তার মধ্যে 32ই। তাহলে আমাদের সবচেয়ে ছোটো তথ্যমান দেখলে খোঁজার জন্য তোমার একটা খোঁজার দরকার নেই, তুমি আগে ছোটো কত ঘর, এখানে আমার সর্বনিম্ন হলো 30-এর ঘর আমি খুঁজে পেলাম। এরপরে বাকিগুলো আমি দেখে যাবো 30-এর ঘরের চেয়ে কম আছে কিনা, অর্থাৎ 20-এর ঘরে কোনো কিছু আছে কিনা। এভাবে তুমি কিন্তু অনেকে মনে করে এতগুলো খুঁজে বের করতে করতে তোমার অনেক সময় লাগে, কিন্তু আসলে তো তোমার টেকনিক অনুযায়ী খুঁজলে খুব সময় লাগার কথা না। তাহলে এখানে আমাদের 30-এর ঘরে সর্বনিম্ন পাইলাম আমরা কত? 32। এবং সর্বোচ্চ মান কত দেখি। আমাদের এখানে সর্বোচ্চ প্রথমেই পেয়ে গেলাম 2টি সংখ্যা পরেই 98।
তাহলে 98 মানে 90-এর ঘরে, মানে 9-এর ঘরে 98টা অনেক বড়। এখন আমরা দেখব 99 অথবা 100 এ জাতীয় কিছু আছে কিনা। 98-এর নিচে যা আছে এগুলো আমরা চোখে আমরা ওগুলি কোনো হিসাবই রাখবো না, গুনবো না। তাহলে আমরা দেখবো 98-এর চেয়ে বড় আছে কিনা। 98 প্রথম লাইনে নাই, দ্বিতীয় লাইনে 97 আছে, 97 আছে, 90-এর ঘরতে এই দুইটাই 97 আর 98, 92ও আছে। তা আমাদের 98টাই সবচেয়ে বড়, একদম সহজ, কিন্তু শুরুর দিকেই দিয়ে দিছে। এটা তোমাদেরকে সহজ করার জন্য প্রশ্নগুলো একটু এভাবেই শুরুর দিকটাই দিয়ে দিছে। তাহলে সর্বনিম্ন মান আমাদের কত? 32 আর সর্বোচ্চ মান 98। তাহলে এই দুইটি মান আমরা পেয়ে গেলাম, তাই না? তাহলে এখন আমরা লিখি, সুতরাং পরিসর নির্ণয়ের সূত্রটা কি আমরা জানি? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে সর্বোচ্চ মান কত? 98 মাইনাস 32, তার সাথে প্লাস 1 ইকুয়ালস কত হয়? 2 আছে কত? 8 হবে 6, 3 আছে কত হলে 9 হবে 6 প্লাস 1 ইকুয়াল 67। তাহলে আমাদের পরিসর পেয়ে গেলাম 67। এখন আমাদের ওই যে বলছি আমরা চিন্তা করব এখানে আমাদের শ্রেণী কয়টি নেওয়া যায়, এটি আমাদের এখন মূল বিষয়। তাহলে শ্রেণী আমরা কয়টি নিব বলো তো? আমি বলছি আমার শ্রেণী 5 থেকে 10টির মধ্যে থাকাটা উত্তম, এই তো। এখন এই 67টিকে আমি শ্রেণীব্যাপ্তি যদি 10 ধরি, তাহলে 10 দিয়ে আমরা 67টিকে ভাগ করব। তাহলে আমাদের শ্রেণীর সংখ্যা দাঁড়ায় কত? 6.7, নিয়ার ইকুয়ালস কত? 7, মানে 7টি শ্রেণী আসবে আমাদের। তাহলে আমাদের সম্ভাব্য 7টি শ্রেণী আসবে যদি 10 ব্যবধান নেই। দেখো আমাদের 67টিতে যদি আমরা শ্রেণী ব্যবধান 5 নেই, মানে 5 নেই, তাহলে 67টিকে 5 বারং 60, 5 13 65, 4 5 20, তার মানে 13.4। আমাদের নিয়ার ইকুয়ালস কত? 14 চলে আসে, যেটা নাকি আমাদের অনেক বেশি। আমি বলছি কি শ্রেণী আমরা সাধারণত 10-এর ঘরের মধ্যে রাখার চেষ্টা করব। যদি অ্যাক্সিডেন্টলি আমরা না পারলাম, অনেক বেশি তথ্য দেওয়া আছে, সেক্ষেত্রে 10-এর উপরে যাব, কিন্তু আমাদের বেটার হলো 10টি ঘরের মধ্যে রাখা। তাহলে সেই বেটারটা আমরা করব। তাহলে কত? আমরা শ্রেণী ব্যাপ্তি নেব কত? 10। এক্ষেত্রে আমাদের শ্রেণীর সংখ্যা হবে কয়টি? যদি আমরা 10 ব্যাপ্তি নেই তাহলে আমাদের শ্রেণীর সংখ্যা হবে 7টি। ইচ্ছা হলে এখন আমরা এগুলিকে কিছু কথা এখানে লিখে দেখাতেও পারি, এটা না দেখালেও সমস্যা নাই, আমরা সরাসরি লিখে দিতে পারি। প্রদত্ত উপাত্তগুলোকে আমরা নিম্নে একটি গণসংখ্যা সারণীর মাধ্যমে উপস্থাপন করি। এক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি 10 বিবেচনা করা হলো বা শ্রেণীব্যাপ্তি 10 ধরা হলো, এই কথাটা আমরা লিখে নিতে পারি। তবে আমি একটু না হয় এটা দেখাই দিই, কারণ পরবর্তীতে তোমাদের এটা আমি যে টেকনিকটুকু দেখালাম এটুকু তোমার মনে নাও থাকতে পারে। তাহলে আমরা লিখি 10 ধরে শ্রেণীর সংখ্যা হবে 67 divided by 10 equals 6.7, নেয়ার ইকুয়ালস মানে নিচে একটা দাগ দিয়ে উপরে এরকম আমরা একটা বাঁকা করে দেব। আসলে কিন্তু নেয়ার ইকুয়ালসের চিহ্ন কিন্তু নিচে সমান সমান দেওয়া না, আমাদের দুইটি এরকম এই একই রকম দিলে এটাকে বলা হয় নেয়ার ইকুয়ালস, মানে কাছাকাছি মান 6.7-এর খুব নিকটবর্তী। তাহলে এখানে তারপর আমরা সাধারণত এটা নিচে একটি দাগ দিয়ে উপরেরটা বাঁকা করে দিই, এখানে কত? 7, ঠিক আছে। অর্থাৎ আমাদের শ্রেণীর সংখ্যা হবে কয়টি? 7টি, এই তো। এখন নিম্নে প্রদত্ত নিবেশন হতে প্রদত্ত নিবেশন হতো না তো, প্রদত্ত উপাত্ত হতে, আমরা তো উপাত্ত হতে নিবেশনই তৈরি করব, মানে একটা সারণী তৈরি করব। প্রদত্ত উপাত্ত হতে 10 শ্রেণীব্যাপ্তি ধরে একটি, কি বলছে বইয়ের ভাষায় লিখি, গণসংখ্যা নিবেশন তৈরি করো। একটি গণসংখ্যা, এখানে বলতে পারতো, আমি বইয়ের ভাষাটা কি কেন দেখলাম বলো তো? তোমাদের কিন্তু এখানে বলতে পারতো, এখানে আমাকে বলে দিচ্ছে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো। বইতে যদি আমাদের বলে দিত উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা
সারণী তৈরি করো, তাহলে আমি সারণী লিখতাম। এই জন্য বইটাকে একটু ফলো করে নিলাম, দেখে নিলাম। তোমরা কিন্তু এই কাজগুলোকে লক্ষ্য রাখবে। সারণী থাকলে সারণী লিখবে, নিবেশন থাকলে নিবেশন লাগবে, আমাদের প্রশ্নে যা থাকে সেই অনুযায়ী আমরা লিখবো। তাহলে 10 শ্রেণীব্যাপ্তি, এখানে বলছে কিন্তু উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে। আমাদের উপযুক্ত শ্রেণীব্যাপ্তি কত? 10, কারণ আমাদের ওই যে শ্রেণীর সংখ্যা 7টি আসে। আর যদি 5 নিতাম তাহলে আমাদের শ্রেণীর সংখ্যা চলে আসতো কত? অনেক বেশি, যেটা 14টি হয়ে যেত। এই জন্য আমরা এখানে 5টি আমাদের উপযুক্ত শ্রেণীব্যাপ্তি। তাহলে নিম্নে প্রদত্ত উপাত্ত হতে 10 শ্রেণীব্যাপ্তি ধরে অথবা নিয়ে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করা হলো। এই কথাটা লিখে এখন আমরা গণসংখ্যা নিবেশন তৈরি করব। এখন গণসংখ্যা নিবেশন তৈরি করার মতো তোমার নিচে আর জায়গা আছে? নাই। তাহলে সেক্ষেত্রে আমি উপরে কিছু অংশ মুছে দিই, উপরেরগুলো মুছে দিয়ে এই কথা আমি নিবেশনটা উপরে তৈরি করি। ঠিক আছে? তোমাদের আশা করি উপরের অংশগুলো তো সব তোলা হয়েছে, আমি এগুলো মুছে দেবো। একটু সরে দাঁড়াম তোমাদেরকে তোলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এবার উপরের অংশগুলো মুছে দিলাম। ঠিক আছে? তাহলে দেখো এখানে নিবেশন তৈরি করা হলো, এই কথাটা লেখার পর আমরা এখানে চলে আসব। ঠিক আছে? আর এখানে আসার পর এখন আমরা লিখব, এটা কী দেওয়া আছে? 50 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর, তাই না? তাহলে এখানে প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বরের শ্রেণী, প্রাপ্ত নম্বরের শ্রেণী। আমাদের দেখো সর্বনিম্ন মান যেন কত ছিল, আমরা কিছুক্ষণ আগে দেখলাম 32। তাহলে আমরা 10 ব্যবধান নেব। তাহলে আমরা 30 থেকে শুরু করি, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 62, 69, 72, 79, 82, 89, 92, 99। আমাদের সর্বোচ্চ আর আছে কি? 98। তার মানে এই 99-এর মধ্যে আছে, অতএব আমাদের আর দরকার নাই, এই পর্যন্ত রাখলেই চলবে। ঠিক আছে? এক্ষেত্রে আমরা প্রাপ্ত নম্বরের শ্রেণী গেল এটা। এখন এই শ্রেণীতে আমাদের গণসংখ্যা কত হবে সেটা বের করার জন্য আমাদের দরকার কি? একটি ট্যালি দরকার। এখন এই ট্যালি বের করাটা আমার জন্য কঠিন হয়ে যাবে, কিন্তু তোমাদের জন্য খুব সহজ। তোমাদের আমি প্রক্রিয়াটা দেখিয়ে দেবো, কিন্তু আমার জন্য খুবই কঠিন এই কারণেই আমি এখন বোর্ডে আমার তথ্যগুলো লেখা নাই, আমাকে এখন বইটা উপরে ধরতে হবে, দেখে 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 তৈরি করা আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে আমার বোঝানো। আমি কিন্তু একটি অঙ্ক করতে যদি আমার মনে করো এখানে আধা ঘন্টা চলে যায়, তোমরা খাতায় করবে তোমাদের লাগবে 10 থেকে 15 মিনিট, কারণ আমি তোমাদেরকে অনেক কথা বলছি, বোঝাচ্ছি। তারপর তোমাদেরকে বিভিন্ন আমার বই দেখে বোর্ডে করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তোমরা খাতায় যখন করবে তোমাদের মুখস্থ থাকবে, সবগুলো অঙ্কগুলোকে ভালোভাবে বোঝা থাকবে, জানতে পারবে, তখন তোমরা দ্রুত অঙ্কগুলো করে ফেলতে পারবে। আমার 1/3 টাইম লাগবে তোমাদের। ঠিক আছে? এখন দেখো আমরা এই বই ধরে 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 আমরা একটা একটা কাজ করব। আমি বইটাকে কোথায় এখানে রেখে নিলাম, রেখে আমি এখান থেকে বোঝাই 76। দেখো আমি একটা একটা দেখে দেখে তথ্যগুলোকে ট্যালিটা কীভাবে দিব সেই নিয়মটা তোমরা দেখে নাও। প্রথমে আছে কত? 76। তাহলে 76 কোথায় আছে? এখানে, এই ঘরের মধ্যে দিলাম একটা ট্যালি। 65 এখানে, 98 এখানে, 79 এখানে, 64 এখানে, তারপর আছে 68ও এখানে, 73, 83, 57, 55, তারপরে হলো 92, 45, 77, 87, 46, 32, 75, 89, 75। এই যে দেখো 75 এখানে 1, 2, 3, 4টি দাগ হয়ে গেছে, তাই না? তাহলে 4টি হয়ে গেলে পঞ্চমটি আমরা এরকম ক্রস বার দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের কত? 75। এরপর আছে 89 এখানে, 48, 97, 88, 65,
8865 7393 7393 5841 5841 6963 69 দেখো এখানে 4টা হয়ে গেছে এরপর আমরা এটা দিলাম 69 তারপরে 63 এই ঘরে এরপর 3984 3984 এই যেখানে 4টি হয়ে গেছে পঞ্চমটা আমাদের এখানে চলে আসবে ঠিক আছে তারপর 5645 5645 এখানে পঞ্চমটা তারপর 7393 7393 ক্রস দিয়ে দিলাম 93টা 6267 6267 6965 6965 5378 5378 6485 6485 5373 5373 3475 3475 8267 8267 67 এরপর আছে লাস্ট 62 এই তো হাত ব্যথা উপরে আমার বোর্ডে এভাবে এটা কিন্তু আমার যতখানি সময় লাগলো তোমাদের তার 3 ভাগের 1 ভাগ সময়ও লাগবে না কারণ তোমাদের সামনে প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নটাকে খাতার উপরে রেখে দেখে দ্রুত তোমরা ট্যালি মার্কসগুলো দিতে পারবে আমাকে কিন্তু বোর্ডে বইটা ধরে রাখা কষ্ট রেখে তারপর আমরা আস্তে আস্তে কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এভাবেই করে দিলাম ধীরে ধীরেই ঠিক আছে এখন দেখো আমরা এই ট্যালি মার্কসটা দিয়ে দিলাম দেওয়ার পর আমার বলছে কি একটি গণসংখ্যার নিবেশন তৈরি করো তার মধ্যে গণসংখ্যা নিবেশন কিন্তু হয়ে গেছে অলরেডি এটাই গণসংখ্যা নিবেশন কিন্তু এখন গণসংখ্যা নিবেশন সেই গণসংখ্যাটা কোথায় গণসংখ্যা তো এখন আমরা পাইনি অলরেডি পেয়ে গেছি যদিও ট্যালি আকারে কিন্তু আমাদের গণসংখ্যা হলো সংখ্যায় আসতে হবে তাহলে এখন আমরা লিখব গণসংখ্যা ঠিক আছে এই গণসংখ্যাকে আমরা দেখো এই প্রথম শ্রেণীতে গণসংখ্যা আছে আমাদের কয়টি 3 তাই না এখানে 3 এখানে আছে 5 তারপর এখানে আছে আমাদের কত 6 3 5 6 তারপর এখানে আছে আমাদের কত 13 এখানে আছে 10 আর এখানে আছে 7 এখানে আছে 5 এই তো এখানে আমাদের মোট কত হলো 50 জন আমাদের এই সবগুলো যোগ করে দেখব 50 আছে কিনা ঠিক আছে তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে 7 5 12 আর 10 22 আর 13 22 23 24 25 35 আর 6 41 আর 5 41 42 43 44 45 46 আর 3 46 47 48 49 49টা হয়ে গেছে আমার কোথাও একটা ভুল হয়েছে তার মানে আসলে হতে হবে এখানে আমাদের গণসংখ্যা n সমান 50টি হতে হবে আমাকে বইতে তো বলে দিয়েছে 50 জন শিক্ষার্থীর তাহলে এখন আমার কোথায় ভুল হলো একটু আমাকে 1 মিনিট আবার একটু চেক করে আসতে হবে কিন্তু আমার তো বোর্ড দেখে বারবার তোমাদেরকে বোঝাতে গিয়ে লিখতে গিয়ে হয়তো কোথাও একটা মিস্টেক হয়ে গেছে আমার হাতটা আঙুলটা এখানে ধরে কাজ করছি এখানে এভাবে হয়তো একটা সরে গেছে কিন্তু তোমরা যখন খাতায় করবে প্রশ্ন দেখে তখন কিন্তু তোমাদের এই ভুলটা হবে না এখন চেকটা কীভাবে করবে সেটা চেকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমার প্রথম 30 থেকে 39-এর মধ্যে 3 জন আমি একটু চেক করে আসি 30 থেকে 39-এর মধ্যে কয়জন আছে মানে 3-এর ঘরে অর্থাৎ 3-এর ঘরে 1 জন 2 জন 3টি তো আছে এটা ঠিক আছে এবারে 40-এর ঘরে আমার এখানে আছে 5 মানে 4-এর ঘরে বইতে দেখো তোমরা খুঁজে বের করো আমার পাইছি আমি 5 তাই না 4-এর ঘরে 1 পাইলাম 2 পাইলাম 3 4 5 5টাই আছে অতএব আমার এখানেও ঠিক আছে এবারে 50-এর ঘরে আমার আসছে 6 এখানে কয়টা আছে দেখি 50-এর ঘরে 5-এর ঘরে আছে 1 2 3 4 5 6 7 বের হয়ে গেছে 5-এর ঘরে কিন্তু আমরা 7টা পাইছি তোমরা বই এরকম চেক করে আসো এইভাবেই তোমরা চেক করবে আমার 5-এর ঘরে 7টি কিন্তু এখানে আছে আমার 6টি অতএব পিছনেরগুলো আর আমার চেক করার দরকার নেই
আমার দরকার 49, কিন্তু এখানে আমি যোগ করে পাইছিলাম 49 হয়েছে। তাহলে আমার এখানে কি একটা কম ছিল না, সে একটা তো বেড়েই গেল, তাহলে আর পিছনেগুলো সব সঠিক আছে, অতএব আমার চেক করা হয়ে গেল। তাহলে এইটি কিন্তু আমাদের গণসংখ্যা নিবেশন এই শেষ। ঠিক আছে, তাহলে আমাকে বলছে শ্রেণীব্যাপ্তি 10 ধরে শ্রেণী সংখ্যা হবে এতটি। এখন নিম্নে প্রদত্ত উপাত্ত হতে 10 শ্রেণীব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করা হলো। তাহলে এই কথা লিখে আমরা যে একটা গণসংখ্যা নিবেশন তৈরি করে দিয়ে দিলাম। তাহলে আমাদের খ নম্বরের অ্যান্সার শেষ। খ নম্বরে কিন্তু আমাদের এই পর্যন্তই। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের গণসংখ্যা নিবেশনটা হয়ে গেল। এবার আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরটা সমাধান করবো। গ নাম্বারে কী বলছে সেটি দেখো। তাহলে এগুলো আমি সব মুছে দিই এবার। তাহলে ক আর খ দুটি অ্যান্সার কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবারে গ নাম্বারটা দেখো। গতে আমাদের কি বলছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। তাহলে প্রাপ্ত নম্বরের গড়টা আমরা কীভাবে নির্ণয় করবো সেই কথাগুলো আমরা একটু লিখে নিই। তাহলে এগুলিকে আমরা মুছে দিলাম। তাহলে এখন আমরা যে কথাটাকে লিখবো সেটা আমি 12 নম্বরের 12 গ, তাই না? এখানে আমি একটু কথা লিখতে হবে উপরে, আমি এটার মধ্যেই কাজ করব, এই জন্য এখানে আমি একটা লিখে নেই 12 গ, তাই না? 12 গ। এখন লিখি খ হতে প্রাপ্ত গণসংখ্যা নিবেশন হতে নিম্নে সংক্ষিপ্ত পদ্ধতিতে, আমাকে বলছে সংক্ষিপ্ত পদ্ধতি, আমরা গড় নির্ণয় করছি কিন্তু দুই পদ্ধতিতে, তাই না? আমরা গড়টা দুই পদ্ধতি করছি, একটি হলো সংক্ষিপ্ত পদ্ধতি আর একটি সরাসরি পদ্ধতি। কিন্তু আমাদের এখন আমরা করব কোন পদ্ধতি? সরাসরি পদ্ধতি না, আমাকে যেহেতু বইতে বলে দিচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, এই জন্য আমরা এখানে লিখব নিবেশন হতে নিম্নে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হলো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হলো, এই কথাটুকু আমরা লিখে নেব উপরে। তাহলে 12 গ যখন অ্যান্সার করবো তখন আমরা লিখব খ হতে প্রাপ্ত গণসংখ্যা নিবেশন হতে নিম্নে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হলো। ঠিক আছে, এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন গড়টা নির্ণয় করব তখন আমরা কিন্তু এই গণসংখ্যা নিবেশনটাকে আবার তুলব। আমি কিন্তু আর দ্বিতীয়বার তুললাম না, খ হতে যেটা পাইছি সেটাকে আমরা আবার যখন তুলব তখন কিন্তু আর এই ট্যালি মার্কসগুলো আমরা দিব না। ঠিক আছে, তখন আমরা ট্যালিটা আর দিব না। ট্যালিটা না দিয়ে আমরা কি করব, আমাদের আগে তথ্যটাকে তুলি। এই তো আমাদের তথ্যটা ছিল, তাই না? এখানে আমরা করব কি, গণসংখ্যাকে আমরা কি দ্বারা সূচিত করি? FI। কত কত ছিল? 3, 5, 7, 13, 10, 7, 5, এটি ছিল আমাদের গণসংখ্যা। এখন আমার এই অংশগুলোকে আবার মুছে দিই। তাহলে আমাদের গণসংখ্যাটা এটা আমরা কোথা থেকে পেলাম? এই তথ্যটা পাইছি আমরা খ থেকে। তাহলে আমরা আবার তুললাম, তোলার পর এখন গড় নির্ণয় করতে হলে আমাদের কি কি দরকার? শ্রেণীর মধ্যবিন্দুটা দরকার না? তাহলে এখানে আমরা লিখব শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমানকে আমরা কি হিসেবে উপস্থাপন করছিলাম মনে আছে? XI। তাহলে শ্রেণী মধ্যমান কি? 30 এবং 39-এর মধ্যবিন্দু, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত হয়? 34.5। আর এখানেও একই 44.5, 54.5, এখানে 64.5, 74.5, 84.5, 94.5। ঠিক আছে, এগুলো আমাদের মধ্যমান বের করে ফেললাম। এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমরা একটা তোমাদেরকে শিখিয়ে আসছিলাম কি, অ্যাজিউম মিন, অর্থাৎ কল্পিত গড়, মানে অনুমিত গড় আমাদের বের করতে হয়। এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7টি। তাহলে উপর থেকে 3টা, নিচে থেকে 3টা বাদ দিয়ে মাঝেরটাকে আমরা ধরলাম A, মানে কল্পিত গড়, মানে অ্যাজিউম মিন যেটা। তাহলে A যদি ধরি তাহলে আমাদের এখানে UIও ধরতে পারি অথবা DIও ধরতে পারি। সমান সমান কি যেন
এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। এইচ মানে কি? শ্রেণীর গণসংখ্যা, শ্রেণী ব্যাপ্তি কত? এইচ মানে 10। তাহলে এখানে আমাদের কত হবে? এই বরাবর আমি তোমাদেরকে সহজ হিসাব দেখাই দিয়েছিলাম, 0 -1 -2 -3 আর এখানে 1 2 3 এরকম হবে। এখন বলবা কিভাবে হলো, এটা কিন্তু কীভাবে হলো, কেন হলো, কারণ কি, সেগুলি কিন্তু আমি যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের প্রক্রিয়াটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম তখন কিন্তু তোমরা এটাকে আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। তারপরেও আবার একটু দেখিয়ে দিই। দেখো আমাদের সূত্র কি? ই এক্স আই মাইনাস এ। এক্স আই তো আমাদের এইটা x1, আই এর মান 1 থেকে n পর্যন্ত। তাহলে এখানে আমাদের x1 কত? 34.5। সেই 34.5 থেকে 64.5 বিয়োগ করলে আমাদের কত থাকে? 30। কি 30 থাকে? -30, কারণ এটা তো ছোটো, আমরা এক্স আই থেকে মানে এইটা থেকে বিয়োগ করবো। 34 থেকে 64 বিয়োগ, তার মধ্যে কত আসে? -30। আর সেই -30কে আমরা শ্রেণীব্যাপ্তি মানে এইচ 10 দ্বারা ভাগ করলে কত হয়? -3। 44 থেকে 64 বিয়োগ করলে কত থাকবে? -20। সেই -20কে 10 দ্বারা ভাগ করলে -2। 54 থেকে 64 বিয়োগ করলে কত থাকে? -10। -10কে 10 দ্বারা ভাগ করলে -1। আর 64 থেকে 64 মাইনাস করলে 0, সেই 0কে 10 দ্বারা ভাগ করলে 0ই। এরপর এটা আবার দেখো 74 থেকে 64 মানে 74.5, আমি 0.5 কিন্তু বলছি না বারবার, একটু শর্টকাট তাড়াতাড়ি বলছি আর কি। 74.5 থেকে 64.5 মাইনাস করলে থাকে +10। সেই +10কে আমরা এইচ মানে কি 10 দ্বারা ভাগ করলে 1, একইভাবে +2 +3। ক্লিয়ার? তাহলে আমাদের ইউআইটা বের হয়ে আসলো। এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে আমাদের সূত্রটা কী ছিল? এক্স আই ইউআই, ভুল করছি, এফ আই ইউআই, ঠিক আছে? তাহলে এফ আই ইউআই, তাহলে এফ আমাদের কত আছে? -3, তাই না? তাহলে এফ আছে কত? 3। এই 3 এর সাথে -3 গুণ করলে -9, 5 এর সাথে -2 গুণ করলে -10, 7 এর সাথে -1 গুণ করলে -7, 13 এর সাথে 0 গুণ করলে 0, 10 এর সাথে 1 গুণ করলে 10, 7 × 2 14, 5 × 3 15, তাই না? মানে এফ আই ইউ আই মানে এই প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা, চতুর্থটার সাথে চতুর্থটা, পঞ্চমটার সাথে পঞ্চমটা, ষষ্ঠটার সাথে ষষ্ঠটা, সপ্তমটার সাথে সপ্তমটা। তার মানে এই আয়ের মান আসলো কত? 1। আই আমরা বললাম কত? 1 2 3 4 5 6 7 মানে 7টা, ঠিক আছে? তাহলে এই সবগুলোকে আমরা যোগ করব যখন, এখানে আমরা আরেকটা ঘর করব, এখানে লিখব মোট। মোট মানে আমাদের এন কত? এই সবগুলোকে যোগ করে আমরা পাইছি 50। এটা আমার মোট দরকার নাই, এখানে আমাদের দরকার সামেশন অফ এফ আই ইউ আই। সামেশন মানে কি? সমষ্টি, এই সবগুলোর যোগফল। এখানে আমাদের আছে কত? দেখো তো 30 39, আমাদের প্লাসের আছে কত? 39, এই না? 15 আর 14তে 29, তার সাথে 10 যোগ করলে 39, এটা আছে আমার প্লাসে। আর মাইনাসে আছে কত? 19 -26 মনে হয়, 19 আর সাথে 26, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন দেখো প্লাসে মাইনাসে কত হয়? মাইনাস, আমরা প্লাস চিহ্নটা বড় আছে লিখলাম প্লাস চিহ্ন, এখানে কত থাকে? 3 1 13, তার মানে 13। এটা আসলে আমাদের কি? সামেশন অফ এফ আই ইউআই এর মান আসলো 13, ঠিক আছে? এটা আমরা কত সহজেই পেয়ে গেলাম। আর আমি তো মুখে মুখেই করে ফেললাম ক্যালকুলেটার ছাড়াই। যদি তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে এই পদ্ধতিতে না করতে তাহলে তোমার কিন্তু ক্যালকুলেটার ছাড়া কোনো পথ ছিল না। তবে এখনও আমাদের ক্যালকুলেটার লাগবে না তা না, এখন আমার ক্যালকুলেটার লাগবে, আমরা সূত্র প্রয়োগ করবো এখন। তাহলে লিখি, সুতরাং গড়কে আমরা কি প্রতীক দ্বারা সূচিত করি? এক্স বার সমান সমান সূত্র, আমরা সূত্রটা কি জানো? এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইড বাই এন ইন্টু এইচ, এই হলো আমাদের সূত্র। আমরা ইচ্ছে করলে এখানে আমি তোমাদেরকে বলছিলাম আই ইকুয়ালস 1 to n, এই কথাটা লিখে দিতে পারি, না দিলেও সমস্যা নেই। এখন দেখো এ আমরা কল্পিত গড় ধরছিলাম কাকে? 64.5 প্লাস সামেশন অফ ইউআই এফ আই ইউআই কত পাইছি আমরা? 13, এন কত? 50, এইচ কত? 10, তাই না? তাহলে এখানে আসে আমাদের 64.5 প্লাস, আমরা একবারে করে দিই, দেখো 10 দ্বারা 50কে কাটলে কত হয়? 5, আর সেই 5 দ্বারা 13কে যদি আমরা ভাগ করি
তাহলে কত আসে? 5 দ্বারা 13কে ভাগ করলে, আমি ক্যালকুলেটার ছাড়াই কিন্তু করে বলছি, ক্যালকুলেটার আসছে সামনে, কিন্তু তারপরে আমি কিন্তু ক্যালকুলেটার ধরছি না, কারণ সংক্ষিপ্ত পদ্ধতি আমাদের এতটাই সংক্ষিপ্ত যে এত বিশাল বড় অঙ্কটাকে আমরা ক্যালকুলেটার ছাড়া মুখে মুখেই সমাধান করে দিতে পারছি। দেখো 10 দ্বারা 15কে কাটলে কত হয়? নিচে থাকে আমাদের, আমি যদি দেখিয়ে দিই লাল কালিতে, দেখ এটা দেখানো দরকার, আমি কিন্তু মনে মনে করবো। এটা তোমাদের তো ক্যালকুলেটার থাকবে, ক্যালকুলেটার দিয়েই করবে। আমি সরাসরি 10 দ্বারা 50কে কাটলে কত থাকে? 5। দেখো 5 দ্বারা 13কে ভাগ করলে কত হয়? 5 দুগুণে 10, 5 6 30, মানে 5.4 না 5.6 হবে। 5 দ্বারা 13কে 2.6 হবে। 5 দুগুণে 10 আর থাকে 3, 5 3 29, 5 6 30, হ্যাঁ 2.6 হবে। এবার এই 64-এর সাথে আমরা 2.6 অ্যাড করে দেবো, মানে যোগ করে দেবো, তাহলে কত হয়? 1 পয়েন্ট এখানে দিয়ে দিলাম, 4 2 6 হাতে রেখে 7 6, অর্থাৎ আমাদের আসলো কত? 67.1। 1-এর পর আমরা ইচ্ছা করলে 0 দিয়ে দিতে পারি, এটি। তাহলে এটি আমাদের গড়, ঠিক আছে। নিচে দেখা যায় কিনা তা তো জানি না, বুঝতে পারছি না, যদি দেখা না যায় তাহলে হ্যাঁ যাচ্ছে, সমস্যা নেই। তাহলে আমাদের এটা কিন্তু হয়ে গেল 67.10 মানে 1, তাহলে আমাদের গড়টা কিন্তু চলে আসলো। তাহলে এটাই লিখব। সুতরাং বা উত্তর, নির্ণেয় গড় সমান সমান 67.10। এখানে আমাকে কি প্রশ্নে কি বলছে? গড়টা আমি লেখার সময় উত্তরটা সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো, এটি নির্ণয় গড় এত, বা গড় নম্বর, প্রাপ্ত নম্বরের গড়, এই জন্য এখানে নির্ণয় গড় নম্বর এই কথাটা আমরা লিখে দিতে পারি, ঠিক আছে। লিখে দেবো, লিখেই দেই। সুতরাং নির্ণয় গড় নম্বর 67.10, শেষ। এভাবে তোমাদের ক খ গ 3টি প্রশ্ন কিন্তু আমাদের খুব সহজে আমি সমাধান করে ফেললাম। তোমাদের পরিসংখ্যানের এক একটি অঙ্ক, তোমরা একটি জিনিস মাথায় রাখবে সবসময়ের জন্যই, তোমার পরীক্ষাতে এক একটি সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা সময় পাবে 20 থেকে 22 মিনিট সময়। তাহলে 20 মিনিট যদি সময় পাও তোমরা, ঠিক আছে, তাহলে 20 মিনিট সময় যদি পাও, কিন্তু ধরেই রাখবে আমরা পরিসংখ্যানের যে অঙ্কটা করব সেটার জন্য আমার 10 মিনিট সময় বেশি লাগবে, 30 মিনিট লাগবে যে সৃজনশীল প্রশ্নটা করব। আর বাদ বাকি অঙ্কগুলোতে আমাকে তাহলে কি করতে হবে? 20 মিনিট লাগানো যাবে না, কোনোটায় হয়তো বা 20 মিনিট লাগলো, কোনোটায় আমাকে কমাইতে হবে। 7টি প্রশ্নের মধ্যে মনে করো 5টি প্রশ্নেও যদি 2 মিনিট করে কমাও, 5 দুগুণে 10 মিনিট কিন্তু কমে যায়। তাহলে তোমাকে 20 মিনিটের জায়গায় 18 মিনিট, 17 মিনিট, 15 মিনিটে শেষ করে ফেলতে হবে। আর উদ্দেশ্য একটাই, তোমার পরিসংখ্যানের জন্য 10 মিনিট টাইম বেশি লাগবে, এটা মাথায় রেখে কাজ করবে। কারণ এই পরিসংখ্যান আমার 20 মিনিট বেশি নাও লাগতে পারে, 10 মিনিট টাইম বেশি নাও লাগতে পারে। পরীক্ষাতে যেটা আসবে সেটা যদি একটু ছোটো অঙ্ক আসে, সেখান থেকে তোমার 10 মিনিটেও কভার হয়ে যেতে পারে, 15 মিনিটও হতে পারে, 20 মিনিটও হতে পারে, ম্যাক্সিমাম 30 মিনিটের মধ্যে তোমার আনসার করতেই হবে পরিসংখ্যানেরটা। কিন্তু আমি যে অঙ্কটা করলাম এখানে কিন্তু আমার 30 মিনিটের চেয়েও বেশি লেগে গেছে, এখানে কিন্তু প্রায় 40 মিনিট লেগে গেল, তাহলে 35 মিনিট লেগে গেল। তাহলে এই যে আমার সময় বেশি লাগার সাথে এখানে তো আমি হাজারটা কথা বলছি, হাজারভাবে বোঝাচ্ছি, বোর্ডে এখানে তোমাকে দেখাচ্ছি, কিন্তু তোমরা যখন নিজেরা করবে তখন তো তোমাদের আরও আমি তো বলছি আমার যে টাইম লাগবে তোমাদের তার 1/3 টাইম লাগবে। অর্থাৎ আমার যদি 40 মিনিট লাগে, তোমাদের 1/3 মানে কি 13 মিনিট, 3 × 39, তোমাদের 15 মিনিট। এটা ছোটো অঙ্ক, এটা কিন্তু খুব বেশি বড় অঙ্ক না, এটা তোমার 15-20 মিনিটের মধ্যেই হয়ে যাবে আশা করি। কিন্তু কিছু কিছু অঙ্ক আছে যখন গ্রাফের অঙ্কগুলো আসবে সেগুলো আমাদের একটু বেশি লাগবে টাইম, সেক্ষেত্রে আমাকে অ্যাভারেজে ধরে রাখতে হবে, মাথায় রাখতে হবে আমার পরিসংখ্যানের অঙ্কে 30 মিনিট টাইমের মধ্যে আমাকে শেষ, আমার এটা টাইম রাখতেই হবে এটার জন্য। বেশি লাগলে লাগলো, না লাগলে আমার বোনাস, আমি রিভিশন দেওয়ার টাইম পাবো, সব কিছুই সময় পাবো। তা যাই হোক, আজ আমি একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিলাম, আর একটু সরে দাঁড়িয়ে তোমরা এটাকে তুলে নাও। আশা করি সবাই তুলে ফেলেছো। তাহলে আমাদের এই আজকে একটি অঙ্কই করালাম, 12 নম্বর অঙ্ক। এরপর 13, 14 কয়টি অঙ্ক আছে আর সৃজনশীল অঙ্ক? তোমাদের 13, 14, 15 আর 3টি অঙ্ক আছে। এই 3টি অঙ্ক আমি ছোটো ছোটো 3টি ক্লাসেই 3টি সমাধান করে দেবো। একটি ক্লাসে 2টি করতে গেলে অনেক বড় হয়ে যাবে, দরকার নেই। আমি ছোট্ট ছোট্ট 3টি ক্লাসে 3টি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেবো। আজ এ পর্যন্ত থাকলে আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমার চ্যানেলের সাথেই থেকো। আমার চ্যানেলকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।